আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয়, আবারও কি চিৎকার করবেন ট্রাম্প? আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সিপিবির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাজিদুল হক রুবেল। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আবারও কি চিৎকার করবেন ট্রাম্প? এই মুহূর্তে বেশ আলোচনা যে যুদ্ধবিরতি আসলে যে কোনো সময় ভেস্তে যেতে পারে। আমরা সেরকম কিছু নমুনা দেখছিও। যুক্তরাষ্ট্র ইরানের জাহাজে আটক করা বা হামলা চালানো, তারপরে পাল্টা কিন্তু ইরানের পক্ষ থেকেও একটি মার্কিন যুদ্ধ বিমানকে একটি টার্গেট করা হয়েছে, ড্রোন হামলা চালানো হয়েছে। কিন্তু আরেকটি যে বিষয়টি আজকে আমাদের আলোচনার বিষয়, যে আবারও কি চিৎকার করবেন ট্রাম্প। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদন করেছে। আমি সেই প্রতিবেদনের কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান যুদ্ধবিমান ভূপাতিত করেছে এমন খবর জানার পর নিজের কর্মকর্তাদের উপর কয়েক ঘন্টা ক্ষোভে চিৎকার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা পুরো বিশ্বে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে উদ্গ্রীব হয়ে পড়েন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এছাড়া হোয়াইট হাউসের কর্মকর্তারাও অবাক হয়ে যান, ইরান এত দ্রুত ও সহজে কিভাবে হরমুজ বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে অবাক হন ট্রাম্পও। তিনি এমনও মন্তব্য করেন, শুধুমাত্র ড্রোন দিয়েই একজন কিভাবে হরমুজ বন্ধ করে দিতে পারে। ভেতরের খবর আস্তে আস্তে আমরা দেখছি, বিভিন্ন গণমাধ্যমে সেই বিষয়গুলো আসছে, কিভাবে আসলে ডোনাল্ড ট্রাম্প নিজে থেকেই খুব উদ্গ্রীব ছিলেন যে কিভাবে যুদ্ধটি বন্ধ করা যায় বা শেষ করা যায়। আমি সাবেক রাষ্ট্রদূত সাকিব আলীর কাছে যেতে চাই আলোচনা যাবার আগে, কিন্তু তার আগে একটি দর্শকদের জানিয়ে রাখতে চাই, কালকে আপনার জন্মদিন ছিল জানি আমরা। ২১ টেলিভিশনের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আলোচনায় আসি। ট্রাম্প কি আবারও সেই অবস্থা তৈরি হচ্ছে? তিনি কি আবারও চিৎকার করবেন? ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার সহ আলোচক রুবেল ভাইকেও ধন্যবাদ, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। যেই বিষয়টা নিয়ে তিনি বললেন, অর্থাৎ আজকের থেকে তো ১০-১২ দিন আগে আপনার সিজফায়ার যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির বোধহয় ২ দিন আগে বা ১ দিন আগে একটি F-15 বিমান ভূপাতিত হয়, তারপরে বোধহয় একটা A-10 বিমান ভূপাতিত হয়। এই ভূপাতিত হওয়ার পরে সেই পাইলটদেরকে খুঁজতে নাকি তখন আমেরিকা একটা বিশাল অভিযান করে। এই অভিযানকে তারা অত্যন্ত সফল বলে দাবি করে, এবং সেই কিন্তু এরপরে আমরা দেখতে পাই যে এই ভূপাতিত বিমানের পাইলটদেরকে উদ্ধারের কাজ বলা হলেও ঘটনাটা ঘটেছে ইস্পাহান থেকে মাত্র ৩০ মাইল দূরে। ইস্পাহানে যেখানে ওদের নিউক্লিয়ার যেখানে পারমাণবিক স্থাপনা, সেই স্থাপনা ৩০ মাইল উত্তরে বোধহয়, সেখানে এই দুটো C-130 প্লেন ভূপাতিত হয়। দুটি বড়, আমার ঠিক হেলিকপ্টারটার নাম নেই, বড় হেলিকপ্টার দুটো ভূপাতিত হয়, ছোট দুটো হেলিকপ্টার ভূপাতিত হয়, অর্থাৎ ৬টা প্লেন একই জায়গায় ভূপাতিত হয়, যেটা আমেরিকার বিশেষজ্ঞদের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথমবারের মতো একসাথে এতগুলো বিমান ভূপাতিত হওয়ার ঘটনা। চিৎকার করারই কথা। তাহলে চিৎকার করারই কথা, সুতরাং উনি চিৎকার করছেন। তা এখন কথা হচ্ছে যে ঠিক আছে, কিন্তু সমস্যার কিন্তু শেষ তো হয় নাই। ওই সময় যে সমস্যাটাগুলো হয়েছে, এবং আপনার মনে রাখতে হবে যে সেই সময় কিন্তু যুক্তরাষ্ট্র দাবি করছিল, যুক্তরাষ্ট্রের যিনি প্রতিরক্ষা মন্ত্রী বা যুদ্ধমন্ত্রী, তিনি দাবি করছিলেন যে ইরানের কোনো আপনার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নাই, এয়ার ডিফেন্স। কিন্তু দেখা গেল আসলেই তার এয়ার ডিফেন্স কিন্তু আসলেই কার্যকরভাবে আছে। এখন ওইখানকার পরে আপনি জানেন যে সেই সময় ওই বোধহয় আপনার রিপোর্টেই লেখা আছে যে আমেরিকাই কিন্তু আসলে পাকিস্তানকে অনুরোধ করছিল যে তোমরা ইরানকে নিয়ে আমাদের সাথে আলোচনায় বসো, তাড়াতাড়ি শেষ করো। আলোচনাটা শুরু করেছে কিন্তু আমেরিকা, নট ইরান। সো আমেরিকা যখন করে, সেটা তার মানে বোঝা যাচ্ছে যে এটা আমেরিকার স্বার্থ, আমেরিকার ইন্টারেস্ট হচ্ছে যে তাড়াতাড়ি যুদ্ধটা শেষ করে দেওয়ার। কিন্তু যুদ্ধটা সে শেষ করতে চায় এমনভাবে যখন সে ইরানকে কোনো সুবিধাও এর পরিবর্তে দিতে চায় না, এইভাবে সে যুদ্ধটা শেষ করতে চায়। এখন আমরা এই জায়গায় আছি যে বর্তমানেও এখনও কিন্তু যুদ্ধবিরতি, আপনি বলতে পারেন যে যুদ্ধবিরতি আছে বা নাই, এটা মাঝামাঝি একটা অবস্থা। গতকালকেই একটা ইরানের জাহাজের উপরে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র। আজকে আপনি একটু আগে আমাদের এই অনুষ্ঠানের আমরা আজকে জানতে পারলাম যে ইরান আবার আপনার ড্রোন দিয়ে বা আনম্যান্ড এয়ারক্রাফট দিয়ে তাদেরকে অ্যাটাক করছে।
ইয়ের জাহাজকে, যুদ্ধ জাহাজকে যুক্তরাষ্ট্রের। তো বিষয়টা হচ্ছে যে যুদ্ধ তো শেষ করছে না ইরান, এবং ইরান যেটা বলছে যে যতক্ষণ না যুক্তরাষ্ট্র এবং আমাদের মধ্যে একটা বিশ্বাস, পারস্পরিক বিশ্বাসের যতক্ষণ না একটা অবস্থান তৈরি হবে, ততক্ষণ আমরা কোনো আলোচনা করতেও রাজি না। অর্থাৎ এই যতক্ষণ ধরে এই আলোচনা মানে আপনার সমাপ্ত না হবে, যতক্ষণ ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকবে, ততক্ষণ কিন্তু আপনার বন্ধ, আপনার অয়েল প্রাইস বাড়ছে, দেশের পৃথিবীর ইকোনমির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং যেটা আমাদের ট্রাম্প সাহেব চাচ্ছেন না, কিন্তু ট্রাম্প সাহেবের আবার কিভাবে উনি যুদ্ধটা শেষ করবেন সেটাও উনি করতে পারছেন না। সো আমি যেটা বলবো যে উনার যে সমস্যা উনি তৈরি করেছেন ইরানকে আক্রমণ করার, এবং একটা বলে আমি শেষ করতে চাই এইবার, উনি আসলে যেটা হয়েছে এখানে বলা হয় এসকেলেশন ডমিনেন্স। হ্যাঁ, আপনাকে একটা ঘুষি মারলো, আমি আপনাকে দুটা ঘুষি মারতে পারলাম কিনা, তখন আপনি আমাকে চারটা মারতে পারেন কিনা, বেসিক্যালি এসকেলেশন ডমিনেন্স। যে শেষমেশ মারবে সে জিতে গেছে, ধরেন এরকম একটা ব্যাপার। সেখানে আমি এটা করছিলাম যে আমেরিকা প্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কাজটা করে দিয়েছে, সেটা হচ্ছে আলী খামেনিকে হত্যা করা, তাদের লিডারকে হত্যা করা, যেটা কিন্তু আমরা সেকেন্ড বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু আমরা এটা কিন্তু আর এটাকে মানি না, এটাকে আমরা করি না, অ্যাকসেপ্ট করি না। সেটা ওনারা প্রথম শুরু করেছেন। শুরু করার পরে ইরান তো এখন এনরেজ, ইরান তো এখন ইরানকে আর বাকিটা তো উনি করতে পারছেন না, উনি ইরানকে ধ্বংসও করতে পারবেন না। আমি আপনার অনুষ্ঠানে, এর আগের এক অনুষ্ঠানে বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত ইরান পাল্টা আক্রমণ করতে পারে, ততক্ষণ তার মানে হচ্ছে যে ইরানকে উনি পরাভূত করতে পারেন না। আর ইরানকে পরাভূত না করতে পারলে তার সাথে সন্ধি করা দরকার, সেই সন্ধিও উনি করতে চাচ্ছেন না। সুতরাং মানে উনি এটাকে কামড় দিয়েছেন, কিন্তু উনি এটাকে গিলতে পারছেন না। উনি হি হ্যাজ টেকেন এ বাইট বাট হি ক্যানট সোয়ালো ইট। সো উনি এমন একটা জায়গায় মাঝখানে ওনার আটকে বসে আছে, এই আটকে যতক্ষণ থাকবে ততক্ষণ চারটাতেই হতে পারে, মানে গলার কাটার মতো এটা এখন বসে আছে। জি, আমি আপনার কাছে আবার আসবো, এই পর্যায়ে আমি ডক্টর সাজিদুল হক রুবেলের কাছে আসতে চাই। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হয় যে ট্রাম্পের কি আসলে সেই সময় চলে আসছে, আবারও কি তিনি এই ধরনের চিৎকার চেঁচামেচি করবেন, তিনি যেভাবে তার ক্ষোভ রাগ ছাড়ছিলেন তার কর্মকর্তাদের উপর? ধন্যবাদ আপনাকে এবং দূরের এবং কাছের সবাইকে শুভেচ্ছা। আসলে ব্যাপারটা হচ্ছে ট্রাম্প সাহেব মনে করছিলেন ব্যাপারটা দাবা খেলা, রাজাকে মেরে ফেললেই চেকমেট, খেলা জিতা যাওয়া হইলো আর কি। তো তিনি প্রথম চালেই দাবার রাজাকে মেরে ফেলছিলেন আর কি, প্রধানকে মেরে ফেলছেন। তারপর তো তিনি মনে করছেন এখন ওখানে গণঅভ্যুত্থানের মতো কিছু হবে, জনগণের ইয়াতে হবে, প্রো আমেরিকান একটা কিছু দাঁড়ায় যাবে, একটা রেজিম দাঁড়ায় যাবে। তো রেজিম চেঞ্জের কথা বলে তো তিনি আসছেন আর কি, এই সব কিছু শুরু করছেন আর কি। তো এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এটা একটা অবাক করা কাণ্ড। প্রধান নেতাকে হত্যা করার পর দেখে এরা আরও শক্তিশালী হয়ে উঠছে আর কি। এবং ওখানে তো অসন্তোষ ছিল ইরানে, এটা তো সত্য কথা। হ্যাঁ, ইরানের নানান ইস্যুতে অসন্তোষ ছিল, একটা গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি ছিল। সেখানে কারো কারো মতে 10,000 লোক, কারো কারো মতে 30,000 লোক সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করে মারা গেছেন। এইটা তো খুব সাম্প্রতিক ঘটনা। তো এই ঘটনার মধ্যে দিয়ে এই খোমেনিকে হত্যা করার আগের যে ইরান ছিল, হ্যাঁ, এখনকার ইরান অনেক বেশি ঐক্যবদ্ধ, এখনকার মানুষ অনেক বেশি ঐক্যবদ্ধ ইরানের। এবং এইটা আসলে হিসাব নিষ্কাশের বাইরে ছিল ট্রাম্প সাহেবের, এটা এক নম্বর বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে যুদ্ধবিরতি যে ভেস্তে যাওয়ার ব্যাপারটা, ঠিক আছে, সাকিব আলী ভাইয়ের সাথে আমি খুবই একমত এবং খুবই সঠিক কথা যে এখন হচ্ছে যুদ্ধবিরতি ট্রাম্পই চায়, কারণ তার যে স্ট্র্যাটেজিক গোল ছিল সব কিছু একটু এলোমেলো হয়ে গেল আর কি। তো কিন্তু এই যুদ্ধবিরতির ব্যাপারে ইরান কিংবা বিশ্বের মানুষ আস্থা রাখবে কেমনে করে মার্কিনদের উপরে? আপনি দেখেন যখন খোমেনিকে হত্যা করা হলো, ঠিক তার সেই মুহূর্তে কি চলছে, সেই মুহূর্তে কিন্তু একটা শান্তি আলোচনা চলতেছে ওমানে বসে, যখন একটা মানে পজিটিভ ভাইব পৃথিবীর মানুষ পাচ্ছে, ওই সময় দেখা গেল সে সবচেয়ে বড় অঘটনটা সে ঘটায় ফেলাইলো আর কি। তো এখন যুদ্ধবিরতির প্রস্তাবটা কি যুদ্ধবিরতির প্রস্তাব হয়, নাকি এটা হচ্ছে আরও বেশি ইরানকে আরও আটোসাটো করে, হ্যাঁ, আরও হচ্ছে গিয়ে একদম মানে চারদিক করে সেখানে কৌশল বা ছলচাতুরির আক্রমণ বিষয় করবে, তো সেই কনস্পিরেসিকে অগ্রসর করে নেওয়ার ব্যাপার কিনা? তো এটা তো বিশ্বের মানুষের কাছে এবং ইরানের মানুষের কাছে, ইরানের নেতাদের কাছেও তো বিষয়টি এরকম থাকবে। আর ট্রাম্প, প্রথমেই বললাম যে ট্রাম্প মোটামুটি ফেঁসে গেছে। ট্রাম্প ফেঁসে গেছে যে একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে যদি হরমুজ প্রণালী এভাবেই করি ইরান এটার উপর আধিপত্য বিস্তার করে রাখে, তাহলে বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে থাকবে।
আর এখন পর্যন্ত যা ঘটনা ঘটছে, তার যত বন্ধু ছিল, দেখেন তার খুব বিশ্বস্ত মিত্র, সে যখনই যা কিছু করছে তার পাশে ছিল, একনিষ্ঠ মিত্র ছিল, এখন সে ছোট ভাইয়ের মতো ছিল আগে, সেটা হচ্ছে যুক্তরাজ্য। হ্যাঁ, সেই যুক্তরাজ্য কিন্তু পিঠাপিঠি ভাইও বলা যায়, একদম যেরকম ছোট ছোট ভাই, ভাই। পিঠাপিঠি ভাই বলবো না, একদম মানে একদম অনুগত ছোট ভাই ছিল। সে অনুগত ছোট ভাই বলছে আমি তোমার সাথে নাই, ঠিক আছে। এরপরে অনেক দেশ, একেবারে অস্ট্রেলিয়ার মতো দেশ, সেও বলছে আমি তোমার সাথে নাই। তো এরকম বারবার মানুষজন বলতেছে তোমার সাথে আমি নাই। তো এরকম একটা পরিস্থিতি অনেকেই তো নাই, আমরা দেখছি তারপর- গণমাধ্যমে খবর যে এশিয়াতেও তার যে অবস্থান ছিল সেই অবস্থানে হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখার মতো বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মনোভাবটা কি। ট্রাম্প তো মনে করছিল যে আমি এটা ঘটনা ঘটাই দিয়ে খুব হাততালি পাবো, খুব জনপ্রিয়তা বাড়বে, সামনে যে নির্বাচন আছে তাদের হাউস অফ রিপাবলিক্স, সিনেটের নির্বাচন আছে, মধ্যপূর্তে একটা নির্বাচন আছে, সেই নির্বাচনে তাদের পার্টি অনেক আসন টাসন বেশি পাওয়া যাবে আর কি। তো সব তো হিসাব উল্টা হয়ে গেছে। তো জনগণ তো খুব ক্ষেপে উঠেছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ক্ষেপে উঠতেছে হচ্ছে ট্রাম্পের ব্যাপারে। আর আরেকটা কথা, এটা আমি আগেও বলছি, এখনও বলি, সেটা হচ্ছে যদি কোনো কারণে তেলের দাম ব্যারেল প্রতি $200 ক্রস করে, তাহলে রেজিম চেঞ্জ তো ইরানে হলো না, রেজিম চেঞ্জ কিন্তু আমেরিকাতে হয়ে যেতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রে হয়ে যেতে পারে। ফলে ও চিৎকার করবে না কেন, ঠিক আছে, সামনে আরো বড় চিৎকার তিনি চিৎকার তো করার ব্যাপার তো ওর সামনে রয়ে গেছে আর কি। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে আবার সাকিব আলীর কাছে আসতে চাই। সাকিব ভাই, আমরা শুনছিলাম যে ইরানের কাছে আসলে কত ড্রোন আছে, ড্রোনই একটি মাথা ব্যথার কারণ হয়ে গেছে। মানে ট্রাম্প নিজেও বলছেন যে ড্রোন দিয়ে শুধু কিভাবে এত দিন পর্যন্ত টিকে থাকা সম্ভব। 40 লাখ ড্রোন আছে না 50 লাখ ড্রোন আছে, সেটি হিসেবে আসলে আমরা ঠিক জানি না। কিন্তু কতদিন পর্যন্ত মনে হয় আপনার কাছে? এখন মনে হয় যুদ্ধবিরতি তো আমরা দেখছি যে একেবারে নড়বড়ে অবস্থা, যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যাবে, যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যাবে। কিন্তু কতদিন আসলে এটি চলতে পারে? এইটা একটা, আমি আজকেই বা দু একদিনের মধ্যেই আমি একজন প্রাক্তন প্রতিরক্ষা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের, তার কথা শুনছিলাম। তিনি বাইডেনের সময় ছিলেন, এখন উনি নাই। তো ওনারা বলছিলেন যে ড্রোনের ব্যাপারটা, আপনার এই প্রশ্নটার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যুক্তরাষ্ট্রের সামরিক যেই ওয়ার গেমিং ছিল, এবং অর্থাৎ তারা এই ব্যাপারে যতটুকু মহড়া করেছে, কাগজে কলমে যতটা মহড়া করেছে যে ইরান কিভাবে তাদের পাল্টা আঘাত আনতে পারে, সেই ব্যাপারে তারা কিন্তু মিসাইল নিয়ে, অর্থাৎ ক্ষেপণাস্ত্র ব্যাপারে তারা ওয়াকিবহাল ছিল। কিন্তু তারা যে ব্যাপারে ওয়াকিবহাল ছিল না, সেটা হচ্ছে যে এই ড্রোনটা কতখানি কার্যকর হতে পারে। আসলে এই ড্রোনগুলো এত আস্তে আসে এবং এত নিচে দিয়ে আসে, হ্যাঁ, যেটার ফলে হয় কি, যে আপনার ভূমির উপরে যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোর ছায়া পড়ে। ফলে হয় কি, এগুলোকে আপনার রেডার দেখতে পায় না। এটাকে বলতেছে হচ্ছে ক্লাটার, এবং ওদের কতগুলো শ্যাডো, এই দুটো নাম আছে। তো এই দুটো কারণে খুব অল্প জায়গা আছে যেখানে কিন্তু আপনার দেখতে পায়, রেডার তাদেরকে দেখতে পায়। আর আপনার মনে আছে যে রেডারগুলো সব ধ্বংস করে দিল কয়েকটা, সেটাও কিন্তু করেছিল দিয়েই, আপনার ড্রোন দিয়েই কিন্তু করেছিল। ড্রোন দিয়ে ওই সেই আপনার যখন ওই বড় একটা $1 বিলিয়ন একটা ডোম ভেঙে ফেললো, তা আর কয়েকটাকে ভেঙে ফেললো, এরপরে তো আরও এটা বেশি কার্যকর হয়ে গেছে। সুতরাং ড্রোন ওয়াজ এ বিগ প্রবলেম, ইট ইজ এ বিগ প্রবলেম। এটা এখন সবচাইতে বেশি তাদেরকে ঝামেলা করছে বলে। এবং শাহেদ 136, যেটা শাহেদ 136কে, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বেস্ট সেলিং ড্রোন বলতে পারেন। এর মতো চিন্তা করে আমেরিকানরাও কিন্তু নতুন ড্রোন বানিয়েছে শাহেদ 136-এর মতো করে, কিন্তু সেটা তাদের মতো অত কার্যকরী হচ্ছে না। সো সেদিক দিয়ে আমি বলবো যে ড্রোন মানে ড্রোনটা তাদের জন্য একটা বিরাট সমস্যা দেখা দিচ্ছে। এখন আরও একটা কথা বলা দরকার, ইরান ইরাক যুদ্ধের সময়, যেই 8 বছরের যে যুদ্ধ, সেই সময় কিন্তু আপনি যদি ব্যাক করেন তাহলে দেখবেন যে ইরান কিন্তু সেই সময় মানুষ, মানে অন্যান্য দেশ থেকে তেমন কোনো সাহায্য পায় নাই। সেই সময় সব দেশগুলো সাহায্য করতো কিন্তু সাদ্দাম হোসেনের ইরাককে। ওই সময় থেকেই কিন্তু ইরান নিজেরা একটা মানে প্রত্যয় বা প্ল্যান বা পরিকল্পনা করে যে তারা তাদের অস্ত্র বানাবে, তারা বিদেশের কারোর উপর অস্ত্রের উপরে নির্ভরশীল থাকবে না। সুতরাং তারা এখানে যেই অস্ত্রগুলোই যে আপনি বললেন 15 লক্ষ না, সরি 40 লক্ষ না 50 লক্ষ হতেই পারে, কারণ তারা নিজেরা বানায়, এবং তাদের যদি বানানোর ফ্যাক্টরিটা
কারখানাটা যদি একেবারে মাটির নিচে থাকে, মাটির অনেক মিটার নিচে থাকে, ধরেন 80 মিটার, আমরা ঠিক জানি না, কেউ কেউ বলে 200 মিটার, কেউ বলে 80 মিটার, কেউ বলে 500 মিটার, এরকম নানান রকম। বিশেষ করে আপনার যদি পাথুরে পাহাড়ি এলাকা থাকে, পাথুরে পাহাড়ি এলাকা তো অনেক নিচেও ঢোকা যায়, সেই সব জায়গায় যদি আপনার থাকে তাহলে তো 40 লক্ষ না 50 লক্ষ দরকার নেই। যতক্ষণ ধরে আপনি কন্টিনিউ করতে পারছেন, আপনি বানাতেই পারেন এবং আপনি মানে আক্রমণ করতেই পারেন, তাহলে আপনার যে কটাই থাকুক ইনাফ। একটা কথা বলে এখানে আবার শেষ করি, ভাই আছেন যেহেতু, ভাই আরও ভালো বলতে পারবেন, মানে হিসেবে হোচিমিন ট্রেল বলে একটা জিনিস ছিল ভিয়েতনামে। নর্থ ভিয়েতনাম থেকে সাউথ ভিয়েতনামে হোচিমিন ট্রেল দিয়ে একটা পথ দিয়ে ভিয়েতকংরা অস্ত্র পাঠাইত। এমন বম্বিং করছে ওখানে আমেরিকা, বলতেছে 80% সে শেষ করে দিচ্ছে, কিন্তু 20% আসলে শেষ করতে পারে না। এই 10-15 to 20% ওরা করে কি, এসে সে রিপেয়ার করে ফেলে, এসে সে রাত্রেবেলায় আবার রিপেয়ার করে আবার ওখান থেকে চালায় দেয়, আবার এক একটা আপনার সামহাও এক একটা কালভার্ট টালভার্ট বানিয়ে এটা নিয়ে ওরকম করে। সো ঠিক সেভাবে আমি বলতে চাচ্ছি যে যদি 10-15% যদি ক্ষমতাটা ধ্বংস করতে না পারে, লাস্ট 15% যদি থেকে যায় ইরানের, যেটা আমরা মনে করছি আছে বা বেশিও হয়তো আছে, তাহলে তো তাদেরকে তো হারাতে পারবে না। এবং ওই যে আপনি একটু আগে যেটা বলছিলেন যে চিৎকার বারবার করতেই হবে, দ্যাট ইজ দ্য ওয়ের বি আর। সো 40-50 লাখ টাকা ইস্যু, 50 ইস্যুটা তারাই তাদেরটা নিজেরা তৈরি করছে। এবং আমার মনে হয় যেই ধরেন যদি ছোটোখাটো যে সমস্ত স্পেয়ার পার্ট লাগে সেটা তারা অন্যান্য দেশ থেকে পাচ্ছে, সেটা চীন পেতে পারে, রাশিয়ার থেকে পেতে পারে, এবং চীন এবং রাশিয়া তাদেরকে সেই সাপোর্ট দিচ্ছে। আপনি জানেন সেটা সিকিউরিটি কাউন্সিলেও হরমুজকে যখন ইয়ের ব্যাপারে করা হচ্ছিল তাদের পক্ষে ছিল। সো আই থিঙ্ক দে আর ইন এ ভেরি গুড শেপ, তাদের খুবই ভালো অবস্থায় আছে। জি, আপনার কাছে আমি আবার আসবো। আমি রুবেল ভাইয়ের কাছে আসতেছি। রুবেল ভাই, শান্তি আলোচনার ব্যাপারে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই আবার দেখলাম যে নিরাপত্তার কারণে সেখানে মার্কিন যিনি মন্ত্রী আছেন তিনি যাচ্ছেন না, ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, ভাইস প্রেসিডেন্ট। কিন্তু আসলে কি হচ্ছে, যুদ্ধবিরতির আলোচনা কি আপনি দেখতে পান কোনো সম্ভাবনা সামনে? কি আসলে যুদ্ধটা বিরতি শুধু ট্রাম্পের জন্য না, পৃথিবীর মানুষের জন্য, বিশ্ব মানবতার জন্য, সারা পৃথিবীর যে এখন রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা এবং অবস্থা, এইটাকে আর কি টিকায় রাখার জন্য, এবং এটাকে এখন হচ্ছে খুব কঠিন একটা জায়গায় চলে আসছে, এবং যার প্রভাব তো আমাদের মতো দেশ বাংলাদেশে পড়ছে, বাংলাদেশে খুব মারাত্মকভাবেই পড়তেছে আর কি। ফলে যুদ্ধবিরতিটা প্রয়োজন, কিন্তু যুদ্ধবিরতি কিভাবে হবে আলোচনা করবার জন্য তো আরও দেশ ছিল, ঠিক আছে। তো পাকিস্তানের তো নিরাপত্তার প্রশ্নটা তো প্রথমেই ছিল যে পাকিস্তান কতটা নিরাপত্তা দিতে পারবে, ঠিক আছে। তো সেই জায়গায় আমাদের মনে হয় যে মানে নতুন ভেন্যু বা নতুন কাউকে দরকার আর কি। পাকিস্তানের উপর বেসিস করে খুব বেশি অগ্রসর হওয়ার তেমন একটা সুযোগ নাই। আর একটা বিষয় দেখবেন যে ইরানের পাশে আছে এমন দেশের সংখ্যা তো আসলে সত্যিকার অর্থে খুব কম। মধ্যপ্রাচ্যের কেউই ইরানের পাশে ছিল না, ঠিক আছে। এখনও যে আছে তা না, এখন তারা আমেরিকার উপর বিরক্ত হয়েছে। আমেরিকা তাদেরকে সে যে প্রতিশ্রুত নিরাপত্তা ছিল, সেই প্রতিশ্রুত নিরাপত্তা আমেরিকা দিতে পারে নাই। ওই রাডারগুলো ধ্বংস করতে গিয়ে তো ওই সব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ তো মারা যাচ্ছে আর কি। আমেরিকানরা মরছে না, মরছে হচ্ছে আরবরা। এটাই হচ্ছে খুব ট্র্যাজিক ব্যাপার। বাংলাদেশেরও কিন্তু কয়েকজন মারা গেছে এই হামলায়, তো এটা খুব ট্র্যাজিক। কিন্তু আমেরিকান সৈন্য তার তুলনায় অনেক কম মরেছে। তো এই ব্যাপারে সবাই বিরক্ত, মধ্যপ্রাচ্যের সব দেশগুলো বিরক্ত হলেও ইরানের হচ্ছে সত্যিকার অর্থে অ্যালাই এখানে দেখা যাচ্ছে না। তো ইরানও আস্থা রাখতে পারে, আবার হচ্ছে ডিপ্লোম্যাটিক্যালি করতে পারে এমন দেশের ক্ষেত্রে পাকিস্তান হচ্ছে মন্দের ভালো আর কি। পাকিস্তান হচ্ছে অনেক অনেক কাছের, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। আপনার এই যে এটা যদি বলে ফেলেছেন, এটা আমি বলতাম, সেটা হচ্ছে প্রকাশ্যে এবং প্রকাশ্যে রাশিয়া এবং চায়না তার সাথে আছে আর কি, ইরানের সাথে আছে। তারা আছে প্রযুক্তিগতভাবে, তারা আছে সামরিক কৌশলগতভাবে, এবং তারা প্রয়োজনে অর্থনৈতিকভাবেও ইরানের সাথে তারা থাকবে এবং আছে আর কি। এখন আমার মনে হয় যে যদিও আমরা ছোট মানুষ, আমাদের ছোট দেশের ছোট মানুষ, ঠিক আছে, দেশটা ছোট, তার মধ্যে আরও ছোট মানুষ আমি, ঠিক আছে। তো ছোট দেশের অনেক ছোট মানুষ আমি হয়ে আমার কাছে যেটা মনে হয় যে একটু হচ্ছে চীন রাশিয়াকে মিলিয়ে, ঠিক আছে, চীন রাশিয়াকে মিলিয়ে একটা আলোচনার দুয়ার খোলা প্রয়োজন আর কি, একটা আলোচনার দুয়ার খোলা প্রয়োজন। নাহলে সারা পৃথিবীর জন্য বিষয়টি কিন্তু হুমকির জায়গা রয়ে যাবে আর কি।
আর পাকিস্তানের বিষয়টা হচ্ছে আগে একবার তো তারা ব্যর্থই হয়েছে, এবং সেখানে খাবার খরচের বিল নিয়েও কিন্তু ট্রাম্প সাহেব প্রশ্ন করছিল যে পাকিস্তানের বেশি বিল ধরছে খাবার খরচে, ঠিক আছে। এরকম হাস্যকর ব্যাপার স্যাপার হয়। ট্রাম্প তো অনেক হাস্যকর কথাবার্তা বলেন আর কি, সেইটা হলে প্রশ্ন তুলে বসছে, এবং বলে মনে হলো যে এত গুরুত্বপূর্ণ জিনিসটার চেয়ে তার এই ছোট একটা জিনিস খাবারের বিল নিয়ে সে খুব টেনশনে ভুগতেছে আজকে ট্রাম্প সাহেব। তো আমার মনে হয় যে হচ্ছে চায়না রাশিয়াকে মিলিয়ে ঝিলিয়ে সংযুক্ত করলে হয়তো করে হচ্ছে যে আরো তার আরো একটি শক্তি। ইয়ার থেকে শক্তিশালী জায়গা থেকে এটা করা দরকার আর কি। জি, আমি আপনার কাছে আবার আসবো। ট্রাম্পের কথা নিয়ে বলছিলেন যে হাস্য রসাত্মক কথা বলেন বা কখন কি বলেন সেটি ঠিক নেই। ট্রাম্পের পাগল তত্ত্ব নিয়ে এক সময় বেশ আলোচনা ছিল। সেই পাগল তত্ত্বটা দিয়ে কি আসলে তিনি বিশ্বকে বদলে দিতে চেয়েছিলেন? আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই। পাগল তত্ত্ব মানে ইংরেজিতে বললে তখন বলা হতো ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম, তো তাই তখন বলা হতো। তো এটার ব্যাপারটা হলো, এটা হচ্ছে যে ট্রাম্পের যারা ভক্ত ছিল বা সমর্থক, তারা বলতো যে অন্যরা তো যখন দেখলো যে ট্রাম্প আপনার ইলেক্টেড হতে যাচ্ছে বা ইলেক্টেড হবে, তখন থেকে তো একটা বিরাট আপনার পণ্ডিত বলেন বা যারা অ্যানালিস্ট বলেন, যারা আলোচক বলেন, তারা তো ট্রাম্পের মানে সমালোচনা করছিল, হ্যাঁ, যে ট্রাম্পের এটা ঠিক নাই, ট্রাম্প ইমিগ্রেন্টদেরকে কিভাবে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, প্রত্যেকটা অনেক ব্যাপারেই তার সমালোচনা ছিল। তখন তারা বলতো, তার সমর্থকরা বলল যে যারাই ট্রাম্পকে বেশি সমালোচনা করে তারা পাগল হয়ে গেছে। হ্যাঁ, এবং দেখেন যে ট্রাম্পের তো পাগল হয়ে গেছে, এটাকে তারা বললো যে ওদেরকে দেখা যাচ্ছে যে তারা সব, তাদের যে রোগটা হয়েছে তাদের সবার একটা রোগ হয়েছে। তো তাদের রোগটা কি? তাদের রোগটার নাম হচ্ছে ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম, যেটাকে আপনি বলতে পারেন ট্রাম্প পাগল তত্ত্ব বা একটা ডিজিজ। তো এই ডিজিজটা সবার হয়েছে। তো আসলে যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, হয়তোবা তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিল, সেটা রিপাবলিকান পার্টির ভিতরেই যারা ছিল বা ডেমোক্রেটিক পার্টির মধ্যে যারা ছিল, স্ট্যাবলিশমেন্ট ডেমোক্রেট যারা ছিল, তারা হয়তো বা তার ব্যাপারে যেগুলো বলেছে অনেক কিছু কিছু ক্ষেত্রে বেশি বলেছে, কিছু কিছু ক্ষেত্রে কম বলেছে। কিন্তু ট্রাম্প যে সমস্ত আগের আপনার নিয়ম কানুন ভেঙেছেন, সমস্ত রীতি নীতি ভেঙে ফেলেছেন, সেটা কিন্তু এই যে ইরানের উপরে যে আক্রমণটা হলো, 47 বছরে কোনো প্রেসিডেন্ট করে নাই সেই কাজটা কিন্তু সে করলো, এবং করে যেটা অ্যাকচুয়ালি অন্যান্য প্রেসিডেন্টরা যেই আপনার সমস্যা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারছিলেন এবং আমেরিকাকে দূরে সরিয়ে রাখতে পারছিলেন, এবং এই 47 বছর ধরে কেউই কোনো, কয়েকদিন আগে জন কেরি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আগে ওবামার বোধহয়, তাই না? জন কেরি বলছিলেন যে উনার সময় উনি যখন মানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখনও ইসরায়েল উনাকে বলেছিল ইয়ে করতে, হামলা করার জন্য, কিন্তু ওনারা রাজি হন নাই। সুতরাং কেউই রাজি হন নাই, হয়েছেন ট্রাম্প। সুতরাং ট্রাম্প যে সবাইকে পাগল করে দিতে পারে এটা একটা ভাবে বলা হয়েছে, কিন্তু যারা পাগল না হয়েও ট্রাম্পের ব্যাপারে যে সমালোচনাটা করা হচ্ছে সেটা আমি মনে করি এটা একদম অত্যন্ত বস্তুনিষ্ঠ। আমি এটাও বলতে চাই যে এক ভদ্রমহিলার নামটা মনে আসছে না, শেখ হাসিনার সময় আমি এইটা নিয়ে অনেক একটু পড়ালেখা করছিলাম, যে এক গ্রুপ মনস্তত্ত্ববিদ 24 জনের মতো, তারা কিন্তু একটা বইও লিখেছিলেন যে ট্রাম্প নিজেই পাগল, ট্রাম্পের যে মাথা খারাপ আছে সেটা নিয়ে তারা বই লিখেছিলেন, এবং বই লেখার পরে বোধহয় ওনাদেরকে সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন থেকে, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন ওনাদের উপরে বিরাট সমালোচনা করেন, অনেক কিছু হয়েছেও, কিন্তু সুতরাং ওটাও আছে। সো আমি ওই পাগল তত্ত্ব বলবো যে উনারই মধ্যে পাগল তত্ত্ব মানে ব্যাপার আছে, উনার ভিতরেই আছে। যারা আমরা সমালোচনা করছি বা অন্যরা করছে, আমি মনে করি না যে তারা পাগল, সেটা ডিরেঞ্জমেন্ট সিনড্রোম, এটা একটা বানানো। আমি আরেকটু বলতে চাই আপনার এই নিয়ে, এই যে আলোচনাটায় ব্যাপারটা হচ্ছে যে ইরানিদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমেরিকানরা বারবার বিশ্বাস ভঙ্গ করছে। জানুয়ারিতেও তারা কিন্তু আপনার করছিল, আলোচনা ছিল, যখন আলোচনা ছিল তখন তারা আক্রমণ করেছে, জুনেও কিন্তু গত বছরের জুনেও তারা করেছে, এই বছর তারা যখন সিজফায়ারের কথা বলছে তখনই তারা জাহাজ আক্রমণ করছে, যখন তারা বলছে যে আমরা কথা বলতে চাই তখনই তাদেরকে দেখা যাচ্ছে তারা আপনার উপরে হরমুজ প্রণালী আটকে দিচ্ছে, মানে ইরানের জাহাজকে আটকে দিচ্ছে। সুতরাং ইরানিরা মনে করছে যে দুই পক্ষের যদি আলোচনা করতে হয়, সে আলোচনার জন্য একটা পারস্পরিক বিশ্বাসের একটা দরকার, ফ্রেমওয়ার্ক দরকার, একটা অবস্থা দরকার।
এবং এটা কিন্তু একদিনে এটা হওয়ার কথা না। জেসিপিও এর আগে যখন ওবামা যেটা করেছিলেন সেটা করতে বোধহয় 1.5 বছর সময় লেগেছিল। আমি সেদিন দেখতেছিলাম যে কোরিয়ান যুদ্ধের পরে বোধহয় 1.5 বছর ধরে চুক্তি মানে আপনার আলোচনা হয়েছে, হওয়ার পরে যুদ্ধবিরতি হয়েছে, বা যুদ্ধবিরতি চলার পরে 2.5 বছর ধরে হয়েছে আপনার শান্তি আলোচনা। সো এগুলো অনেক দিনের ব্যাপার, এবং আপনি দেখবেন যে ট্রাম্পের আন্ডারে কিন্তু কোনো কিছু খুব লম্বা সময় ধরে হয় না। হ্যাঁ, উনি কিন্তু লম্বা এই ধরনের কাজ করেন না। সো উনার সময় আসলে ট্রাম্পের অধীনে এখন পর্যন্ত আলোচনা করার কোনো আপনার গ্রাউন্ড বা এনভায়রনমেন্ট বা পরিবেশ তৈরি হয় নাই বলে ওনারা বলছেন। এবং গতবার যেটা নিয়ে আমরা একটু করেছি আপনার অনুষ্ঠান, যে ওই সময় 11 বার ফোন করেছিল ভাইস প্রেসিডেন্ট সাইরাস মানে জেডি ভ্যান্স ট্রাম্পকে 11 বার করে, মানে রেখে তার মানে তার কোনো ব্রিফিংই নেই। তার মানে তার কোনো ব্রিফিং নাই। আসলে ওই ইসলামাবাদে প্রথম পর্যায়ের যেটা হলো সেটাকে আসলে লোক দেখানোর জন্য ছিল কিনা সেটাও কিন্তু আমরা মনে করি। কারণ সেখানে যে দুইজন বসে আছে, অর্থাৎ উইটকফ এবং ওনার সানিল জ্যারেড কুশনার, তারা দুইজনকেই তাদেরকে ধরা হচ্ছে। অন্যরা বলছে যে তারা ইসরায়েলের চর, একেবারে ইসরায়েলের এজেন্ট বলা হচ্ছে। সুতরাং যে এজেন্ট আছে সে কখনোই ইরানকে এখন পর্যন্ত সব কিছু দিয়ে দিবে, এবং ইরানের তো একটা জিনিস মনে রাখতে হবে যে ইরান তো এই যুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত ইরান তো এটাও জানতো না যে হরমুজ প্রণালীকে সে আটকাইতে পারে, মানে ইন এ ওয়ে যে এবং আন্তর্জাতিক বিশ্ব যে তাকে কিছু বলবে না, হ্যাঁ, মানে তার বিরুদ্ধে যে সবাই একটা আপনার সম্মিলিত বাহিনী তৈরি করবে না, এটা তো সে জানতো না। সুতরাং এখন সে অনেক কিছু পেয়েছে, এবং এই পাওয়ার পরে তার পক্ষে আমি এর আগে আপনার অনুষ্ঠানেই বলেছিলাম যে তার পক্ষে নিষেধাজ্ঞা নিয়ে আর চলা সম্ভব না। নিষেধাজ্ঞা নিলে সে তার যে বিশাল আপনার এটাকে বলে ইউথ বাল্জ, যে যুবক এত সংখ্যায়, ওর তো আপনার পপুলেশন ইজ ভেরি ইয়াং লাইক বাংলাদেশ, এদের কর্মসংস্থান তার তৈরি করতেই হবে, না হলে কিন্তু এই ইরানের এই রেজিমও টিকবে না, মানে এটা তারা মনে করে। সুতরাং এই যুদ্ধের সময় তার নিষেধাজ্ঞা পরিহার করতে হবে, তার মিসাইল তাকে টেকনোলজি রাখতে দিতে হবে, তার ড্রোন টেকনোলজি রাখতে দিতে হবে। নিউক্লিয়ার সে আমেরিকাকে দিবে না, নিউক্লিয়ার সে কি হয়তো রাশিয়াকে দিতে পারে, কারণ এখন তার কাছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করা কিন্তু একটা বিশাল সমস্যা আছে। এখন তো হরমুজ কি তার নিউক্লিয়ার ওয়েপন, এটা হলে হয় কি না। সো অল দ্যাট দেয়ার ইজ এ হিউজ ইরানকে অনেক কিছু এবার দিতে হবে। ইরান কিন্তু একটা সাকসেসফুল যুদ্ধ পরিচালনা করেছে, সেটা দিতে পারতেছে না ট্রাম্প। সুতরাং এই জায়গায় আমরা এখন একটা স্টেলমেটে বসে আছি। যতক্ষণ না আমরা ইরানকে মানে তার যা যা প্রাপ্য সেটা দিতে না পারবো, ততক্ষণ আমি এখানে আলোচনার কোনো জায়গা দেখি না। জি, আপনি চমৎকার বলেছেন যে হরমুজ প্রণালী একটি নিউক্লিয়ার উইপন্স হয়ে গেছে এখন। আমি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও আমি আসছি ফিরে আলোচনা। একটু বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী এবং সিপিবির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাজিদুল হক রুবেল। আমি রুবেল ভাইয়ের কাছে আসতে চাই পর্যায়ে। রুবেল ভাই, একটু আমাদের আশপাশের দিকে একটু দৃষ্টি দিতে চাই। ভারতের দিকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে আপনার কাছে কি মনে হয় এবার কি হিসেব নিকেশ কি উল্টে যাবে, নাকি বিজেপির সম্ভাবনা কতটুকু? এবারের নির্বাচনে সব কিছু মিলিয়ে একটু অন্যরকম পরিস্থিতি দেখা যেতে পারে। দীর্ঘদিন ধরে সেখানে তৃণমূলের মমতা ব্যানার্জি আছেন বামফ্রন্ট সরকারের পরাজয়ের পর থেকে, এবং সেইটার পর তখন কিন্তু বিজেপি খুব ক্ষুদ্র একটি শক্তি ছিল যখন বামফ্রন্ট সরকার সেখানে ক্ষমতায় ছিলেন আর কি। কিন্তু বিগত দুটি নির্বাচনে দেখা যাচ্ছে যে বিজেপি এখন মূল বিরোধী দল তৈরি হয়েছে, এবং বিশেষ করে বিগত 2-3 বছরে। কারণ কি আপনার কাছে কি মনে হয়? আপনি নিজে বাম রাজনীতির সঙ্গে দীর্ঘ। এইটা বিজেপির পশ্চিমবাংলার মানুষের রাজনীতির যে মনস্তাত্ত্বিক যে জায়গাটা ছিল সেটা গত 1 দশকে বা 1.5 দশকে খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, একেবারে আমাদের চোখের সামনে খুব দ্রুত। সেখানকার সংস্কৃতির বদল হয়ে গেছে, সেখানে রাজনীতিক যে নৈতিকতার যে অধপতনের যে জায়গাটা সে খুব দ্রুত ঘটে গেছে আর কি। আমরা বলতাম যে অনেক আগে, বিশেষ করে আমরা ছাত্র জীবনে, যে পশ্চিমবাংলার ছাত্র আন্দোলনে এখনো বাজার অর্থনীতি ঢোকে নাই, ঠিক আছে, এখনো সেখানে মার্কেট ইকোনমি ঢোকে নাই, এখনো সেখানে সব কিছু পণ্যে রূপান্তরিত হয় নাই আর কি।
তাদের চোখ, তাদের কলম, তাদের নৈতিকতা, এইভাবে করে আমরা প্রশংসা করতাম আর কি। কিন্তু সেটা আমাদের ছাত্ররাজনীতি শেষ হতে না হতেই আমরা দেখলাম যে সেখানে খুব দ্রুত মার্কেট ইকোনমিক চলে গেল, দ্রুত সব কিছু পণ্যে রূপান্তরিত হয়ে গেল আর কি। এবং সেটা এখনও থামে নাই, সেই জায়গাটা এখনও থামে নাই। এর মধ্যে যে ঘটনাটি ঘটেছে এটা সারা ভারতে ঘটতেছে আর কি। সেটা হচ্ছে যে সেখানে মানে সাম্প্রদায়িক রাজনীতি বা হিন্দুত্ববাদী রাজনীতি এটি একটি ভয়ঙ্কর হাইব্রিড গতিতে অগ্রসর হচ্ছে আর কি। আগের যে কোনো সময়, ইতিহাসের যে কোনো সময়তে হচ্ছে। আর এখন একটা ব্যাপার হলো কি, একটা সময় দেখা গেছে এই যে আমেরিকায় মোদিকে কিন্তু একসময় তার দেশে স্যাংশন দিয়ে রাখছিল। হ্যাঁ, বলছিল যে বুচার অফ আহমেদাবাদ বা বুচার অফ গুজরাট তাকে যেতে দেবে না, হ্যাঁ তাকে যেতে দেবে না আমেরিকায়, ভিসা দেবে না, দেয়নি, তাকে স্যাংশন করে রাখছিল। এখন তো হলো ট্রাম্প মোদি হরে হরে এক আত্মা, এরকম একটা অবস্থা হয়ে গেছে আর কি। তো এরকমভাবে দেখা যায় যে এখনকার পৃথিবীতে হচ্ছে গিয়ে মানে সাম্রাজ্যবাদী পুঁজিবাদীরা আবার হচ্ছে এই মানে পিছিয়ে থাকা বা হচ্ছে যে ধর্মভিত্তিক যে রাজনীতিগুলো আছে বা উগ্র জাতীয়তাবাদী রাজনীতিগুলো আছে বা নব্য ফ্যাসিবাদী যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে তাদের এক ধরনের গাঁট ছাড়া দেশে দেশে বাঁচছে। ইভেন কি ইউক্রেনের জেলেনস্কি কিছু দেখবেন, হ্যাঁ তারা তো একটা নিউ ফ্যাসিস্ট, তাদের সাথে দেখবেন কীভাবে করে হচ্ছে উদার হচ্ছে নিউ লিবারাল বা উদার গণতন্ত্রীরা কীভাবে করে তাদের সাথে জোটবদ্ধ হচ্ছে আর কি। তো সেই রকম জোটবদ্ধতা আছে কিন্তু হচ্ছে আপনার ভারতবর্ষে আর কি। আর পশ্চিমবাংলা নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের ঘটনার একটা পরিপ্রেক্ষিত আছে। আমরা এইখানেও আলোচনা অনেক আগে করছি, বছরখানেক আগে একবার করছিলাম যে হচ্ছে পশ্চিমবাংলার মিডিয়ার, বিশেষ করে কিছু কিছু মিডিয়া, তারা বাংলাদেশের ঘটনাগুলোকে খুবই বাড়িয়ে, হ্যাঁ খুবই রং চড়িয়ে তারা প্রচার করতেছিল আর কি। হ্যাঁ, এখানে যে একেবারেই সাম্প্রদায়িক ঘটনা ঘটে নাই বাংলাদেশে এটা বলাটা অন্যায় হবে। আমাদের টকশোগুলোও তারা খুব খেয়াল করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, কিন্তু আমার দেশে একটি ঘটনা ঘটলে সেটাকে আরও লম্বা করে 100 ঘটনায় নিয়ে যাওয়া, আরও বেশি মানে ডেঞ্জারাস ঘটনা, আরও বেশি হচ্ছে গিয়ে মর্মস্পর্শী ঘটনা তারা রূপান্তরিত করে এবং মারাত্মকভাবে তারা হচ্ছে সেটাকে উপস্থাপন করে। এবং কারা করে, কোন কোন মিডিয়া করে, এটা একটু ভালোভাবে দেখতে হবে। সেই মিডিয়াগুলো করে যে মিডিয়াগুলো হচ্ছে বিজেপির সমর্থক, এদের একটা নাম আছে, ওদের দেশের ছেলেমেয়েরাই নাম দিয়েছে, তাহলে হলো গদি মিডিয়া আর কি। মোদির গদি রক্ষা করতে যে মিডিয়া ব্যবহৃত হয় তাকে বলে গদি মিডিয়া। এই বিশেষ করে পশ্চিমবাংলায় গদি মিডিয়ার প্রভাব খুব কম ছিল, যে কারণে মমতা ব্যানার্জি অনেক বিপদ আপদের মধ্যে, অনেক কেলেঙ্কারির মধ্যেও, ঠিক আছে, সে হচ্ছে মোটামুটি বিজেপিকে পরাস্ত করে রাখতে পারতেছিল আর কি। কিন্তু বাংলাদেশের ঘটনাগুলোকে নিয়ে এই পশ্চিমবাংলা ভিত্তিক গদি মিডিয়া কিন্তু প্রচণ্ড আকারে একটা হচ্ছে মনস্তাত্ত্বিক ঘটনা ঘটেছে। ফলে দেখা গেছে, আমরা বলি না এক ধরনের দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলদের উত্থান ঘটেছে আমাদের গণ অভ্যুত্থানের পরপর। তো সেই রকম আমাদের যেমন দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল উত্থান আছে, তারই হচ্ছে গিয়ে ইয়াতে বলা যায়, পাশাপাশি বলা যায় যে পশ্চিমবাংলাতেও কিন্তু সেখানকার দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলরা খুবই রমরম অবস্থা আছে। এখানে আমাদের দেশেও এক ধরনের লং মার্চ হয়, ওইখানে ওরা এক ধরনের গেরুয়া পরে লং মার্চ শুরু করছে এবং ওখানে এক ধরনের এন্টি বাংলাদেশ আর হচ্ছে গিয়ে মমতা ওখানকার হচ্ছে সেকুলার নেত্রী, ঠিক আছে। ওখানে বামফ্রন্টও সেকুলার ছিল, মমতা সেকুলার ছিল এবং তাদের দুজনেই দুইটি সরকারই কিন্তু বরাবরই হচ্ছে মুসলিম ভোটের উপর নির্ভরশীল ছিল। তো সেইটাকে কেন্দ্র করে মমতাকে হচ্ছে গিয়ে নানাভাবে ফ্রেমিং করা হয়েছে, নানাভাবে ট্যাগিং করা হয়েছে। আপনারা জানেন যে ওরা জয় বাংলা স্লোগান কিন্তু দেয় তৃণমূল, ঠিক আছে, সেটাকেও নিয়ে বাংলাদেশপন্থী একখান জিনিস তৈরি করার চেষ্টা করছে এবং নানাভাবে তারা হচ্ছে যে মুসলমানদের দালাল এবং হচ্ছে বাংলাদেশের দালাল, এইভাবে করে হচ্ছে মমতাকে তারা ফ্রেমিং করার চেষ্টা করছে। এইটা মিলিয়ে একটা তো জোয়ার আছে। আর একই সাথে এক নতুন খেলা খেলেছেন ভারতের নির্বাচন কমিশন। অনেক আগে, বহু বছর আগে আমরা টিএন সেশনের নাম জানতাম, সাকিব আলী স্যার খুব ভালো করে তাকে জানবেন। মানে সে ছিল ভারতের নির্বাচন কমিশনার। বলতাম যে টিএন সেশনের মতো আমাদের নির্বাচন কমিশনার আমরা পাবো না কোনো দিন, আমরা হাপিক টেস্ট করতাম বাংলাদেশে বসে। কিন্তু এখন যে নির্বাচন কমিশন আছে, তো শেখ হাসিনা নির্বাচন কমিশনারকে ফেল বানায় দিচ্ছে আর কি। ধরে 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 হচ্ছে মুসলমান ভোটারদেরকে, শুধু পশ্চিমবাংলায় না সারা ভারতের প্রত্যেকটি রাজ্যে আমরা দেখতেছি যে হচ্ছে মুসলমান ভোটারদের হচ্ছে ভোটার তালিকা থেকে বাতিল হয়ে যাচ্ছে, তারা ভোটার তালিকা থেকে বাতিল হয়ে যাচ্ছে। এই খবরগুলো আসছে, এই খবরগুলো এসে গেছে। তো এটা নিয়ে হচ্ছে আইন আদালতেও দ্বারস্থ হচ্ছে সবাই। তো এই ব্যাপারগুলো হচ্ছে ভয়ঙ্কর। অর্থাৎ
অর্থাৎ আপনার এমনি তো জনমানুষের মধ্যে একরকম হচ্ছে বিরূপ প্রচারণা চালিয়ে তাদের হচ্ছে গিয়ে ডিস্ট্রাকশন করা হয়ে গেছে। তাদের যে ঐতিহ্যবাহী সেকুলারিজমের একটা ব্যাপার ছিল, ধর্মনিরপেক্ষতা যে বিষয় ছিল পশ্চিমবাংলার মানুষের, সেখান থেকে পশ্চিমবাংলার মানুষের ইয়াটা নষ্ট করে ফেলা হয়েছে। আবার একই সাথে হচ্ছে প্রশাসনিক কারসাজি ওখানে চলছে আর কি। আর আপনি দেখবেন যে এখন হচ্ছে সিনেমা, বলিউডের অনেক সিনেমা হচ্ছে, সেই সিনেমা আমাদের ছেলে মেয়েও দেখতেছে। সেই সিনেমাগুলোকে ওদের দেশের লোকেরা বলতেছে এগুলো সিনেমা না, এগুলো হচ্ছে বিজ্ঞাপন। হ্যাঁ, এবং এগুলো ইলেকশনের আগ দিয়ে বিজ্ঞাপন তৈরি করা হচ্ছে আর কি। হ্যাঁ, এবং ধুরন্ধর 2, ধুরন্ধর এরকম নাম সিনেমা তারা বানাচ্ছে, এবং যেটা বানানোর মধ্যে দিয়ে বেসিক্যালি তারা হচ্ছে মোদির প্রচারণা চালা যাচ্ছে। তো সিনেমা আছে, টক শো আছে, মিডিয়া আছে, আছে হচ্ছে মানে লক্ষ বাজার লক্ষ দখল ডলার করে আছে একেবারে। সবকিছু মিলিয়ে আর কি হচ্ছে বিজেপির একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জিং জায়গা আছে। সাকিব আলীর কাছে আসতে চাই, আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন পশ্চিমবঙ্গের নির্বাচনটাকে? এটা খুবই আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে উত্থাপন করেছেন, কারণ এটা নিয়ে আমরা বাংলাদেশে বেশি কথা বলি না। বাংলাদেশের দেখেন, বাংলাদেশের চারিদিকে 3টা বা 4টা প্রভিন্স যেটা প্রদেশ আছে, সেই প্রদেশগুলোতে কিন্তু বিজেপির সরকার আছে। হ্যাঁ, একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। আসামে সরকার, বিজেপি সরকার, ত্রিপুরাতে বিজেপি সরকার, মেঘালয়তে বিজেপি সরকার। এবং তারা এই জায়গাটাকে বিজেপি সরকার দিয়ে তারা কি করেছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সাইজেবল কিন্তু বেঙ্গলি মুসলিম পপুলেশন আছে। বাঙালি মুসলিমের পপুলেশন বোধহয় এগুলো 40% থেকে 35-40% করে। ইয়েতে বোধহয় আসামে বোধহয় 40%, কোনো কোনো ডিস্ট্রিক্টে 60%। 60%। তাদেরকে 40% হলে সাধারণত অন্য আরেকটা কমিউনিটির সাথে 10% ধরেন, হ্যাঁ 10% বা 12%, এইটার সাথে যোগ করলেই কিন্তু তারা কিন্তু ওইখানকার পাওয়ার পেয়ে যায়। হ্যাঁ, কিন্তু দেখেন যে আসামে এবং ত্রিপুরাতে কিন্তু সমস্ত পার্টি একসাথে হয়েছে, মুসলমানদেরকে আলাদা করে এক জায়গায় ঠেলে দিচ্ছে, যেটা একমাত্র যে জিনিসটা বিজেপি করতে পারে নাই পশ্চিমবাংলায়। কারণ পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি থাকাতে, মমতা ব্যানার্জি মনে হয় গতবার যখন উনি জিতে যান, গতবার ইলেকশন আমার ঠিক মনে আসছে না, 48% ভোট পেয়েছিলেন। সেখানে ধরা হচ্ছে যে বেঙ্গলি মুসলিমের সংখ্যা আপনার ইয়ের ভোটারদের মধ্যে পশ্চিমবাংলার 27%। তাহলে 27% পুরাটাই ধরেন উনি পাইছেন মমতা ব্যানার্জি, আর 20% উনি ভোট পেয়েছেন হচ্ছে হিন্দুদের থেকে, বাঙালি হিন্দুদের থেকে। তাহলে এই দুটো মিলিয়ে উনি কিন্তু 48% ভোট পেয়ে উনি কিন্তু জিতেছেন। এখন যেটা করার ইয়েটা হচ্ছে যে যাতে এই মমতা ব্যানার্জিকে হারানোটা হচ্ছে ইয়ের সবচেয়ে বড় আপনার লক্ষ্য। সেখানে করার জন্য ওনারা একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR বলে নতুন একটা বের করেছেন। নতুন এটা কি বের করেছেন, সেটা হচ্ছে যে ওনাদের তো কাগজপত্র, তো সবার কাছে কাগজপত্র আছে, কাগজপত্রের মধ্যে নাকি উল্টাপাল্টা করা আছে। এই কাগজ একটার সাথে একটা মিলিয়ে মিলিয়ে ওনারা দেখবেন। তো মিলিয়ে মিলিয়ে দেখবেন, আপনারা মিলিয়ে মিলিয়ে দেখেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মিলিয়ে মিলিয়ে দেখার সময় যদি আপনারা কোনো কিছু বের হয়, কোনো একটা যদি, তো সেটার জন্য তাকে উত্তর দেওয়ার কিন্তু কোনো জায়গা নাই। এর মধ্যে কিন্তু ইয়ে হয়ে গেছে কি, আপনার ইলেকশনে সুপ্রিম কোর্টে যেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে ওয়েস্ট বেঙ্গলের, সেখানে ওনারা গেছেন, বলছেন যতক্ষণ ধরে এটা আপনার না হচ্ছে, নিষ্পত্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে তো আপনি নন ভোটার বলতে পারেন না। যে এর আগে ভোট দিয়েছে, 2002 সালের ভোটার রোলে তার নাম আছে, তাহলে আপনি কেন তাকে, যেহেতু ভোট আগে এটা প্রমাণ হোক যে সে ভোটার না, তখন তাকে ভোট থেকে বের করে দেন। কিন্তু তারা কিন্তু সেটা করে নাই। এখন এই অবস্থায় রাইট নাও আমি একটু আগে দেখলাম যে 90 লক্ষ ভোটারকে তারা কিন্তু বের করে দিয়েছে ভোটার রোল থেকে। তার মধ্যে 34% হচ্ছে বাঙালি মুসলিম, যদিও কিন্তু হওয়া উচিত 27%। আপনাকে একটু আগে বলছিলাম 27% তাদের, কিন্তু তাদেরকে আরও 7% এক্সট্রা তারা বেশি করছে। সো এখন এটা হচ্ছে যে হিন্দুদেরকেও, বাঙালি হিন্দুদেরকেও করা হয়েছে, সেটা কিন্তু আমরা অস্বীকার করছি না। সেখানে প্রায় 60 লাখ মতুয়াদেরকে বেশি করা হয়েছে। কারেক্ট, ভাই কারেক্ট বলছেন, মতুয়াদেরকে করা হয়েছে। সেখানে ওখানে আরেকটা আপনার পলিটিক্স আছে বেসিক্যালি। এবং আরো জিনিসটা যেটা আছে যে এখানে কিন্তু আমরা যেটাতে এখন যাচ্ছি না, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ভোটার এলাকা অনুযায়ী কত লোককে আপনার বের করে দেওয়া যায়, 5,000, 10,000কে। যেখানে বিজেপি নেতারা থাকবে সেখান থেকে যাতে 5,000 বা 10,000-এর মাত্র কিন্তু ভোটের ডিফারেন্স ছিল, সেখানে যদি 5,000 মুসলমানকেও যদি ওখান থেকে আপনার বের করে দেওয়া যাবে 10,000, তাহলেই কিন্তু তারা জিতে যায়। সো আমি মনে করি যে এইবার আসলে কিন্তু যেভাবে বিজেপি ব্যবস্থা করে এসছে, এইবার আমার মনে হয় মমতা ব্যানার্জির জন্য কঠিন সমস্যা আছে।
এটা এতখানি কঠিন সমস্যা কিন্তু এর আগে ছিল বলে আমি হয়নি। সো দিস ইজ এবং এটার জন্য কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা বাংলাদেশের চারিদিকে করা হয়। বাংলাদেশের সরকার কিন্তু এগুলো নিয়ে কখনোই কথা বলে না। বাংলাদেশেরই কি বলে বর্ডার ল্যান্ডে ওই পাশে যেই মুসলমান বেঙ্গলি মুসলমানরা আছে যারা একসময় হয়তো বা, যেটা আসামের অনেকেই কিন্তু আগে একসময় আজকের থেকে 150 বছর আগে 200 বছর আগে ময়মনসিংহে ছিল, মানে তাদের কথাবার্তায় বোধহয় মিল পাওয়া যায়। তো তাদের ব্যাপারে কিন্তু এটা আমার একটা পেট পিভ, যে আমরা কিন্তু তাদের ব্যাপারে একেবারে বৈমাত্র্য সুলভ আচরণ করি এবং তাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই ব্যাপারে বাংলাদেশের, আপনি তো দেখছেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে গেছিল না আপনার দিল্লিতে, কখনো কথা বলেছে যে আসামের মুসলমানের উপরে অথবা ত্রিপুরার মুসলমানের উপর অথবা ওয়েস্ট বেঙ্গলের, নেভার। সো সেই দিক দিয়ে আমি বলবো যে আমাদের সরকার নিজের সার্বভৌমত্ব জন্য যুদ্ধ করতে জানে না, নিজের সার্বভৌমত্ব রাখতেও জানে না, এবং তারা নিজেদের সার্বভৌমত্ব যেটা ইরান করতে পারছে সেই ধরনের সার্বভৌমত্ব নিজের প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার তারা সেটা করছেন। জি, আমি একেবারে শেষ পর্যায়ে চলে শেষ করব, কিন্তু তার আগে আমি আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাই। আজকে একটি খবর আমরা দেখেছি যে সৌদি আরবে অবস্থানরত 22,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি কথা বলেন। সৌদি আরবে থাকা 69,000 মিয়ানমার নাগরিকের রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর বিষয়টি তুলে ধরেন রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর। তিনি এই প্রক্রিয়া দ্রুত শেষ করার উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশি 22,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে বলে হ্যাঁ, আমি এটা বুঝতে পারিনি। সত্যি কথা হচ্ছে যে 22,000 পাসপোর্ট আপনি দিবেন কীভাবে? পাসপোর্ট দেওয়া মানে পাসপোর্ট কিন্তু আমরা বাংলাদেশে যে নাগরিক, যিনি আমাদের নাগরিকের কতগুলো আইন আছে, নাগরিকত্ব আইনে অনুযায়ী আপনার বাবা মা যদি বাংলাদেশি হয়, আপনি যদি জন্মান, আপনি যদি ম্যাট্রিক পড়েন, মানে কতগুলো শর্ত আছে। এই শর্তের বাইরে তো আপনি পাসপোর্ট দিতে পারেন বলে আমি জানি না। কোনো আইনে আপনি পাসপোর্ট দিতে পারেন না। বাংলাদেশের পাসপোর্ট আইনও আছে একটা। সো পাসপোর্ট আইন অনুযায়ী রোহিঙ্গাকে আপনি কীভাবে পাসপোর্ট দেবেন এটা আমি বুঝি নেই, আমি এটা বুঝতে পারছি না। এখন ওনারা যদি, কারণ যেই মুহূর্তে আপনি একজন রোহিঙ্গাকে বাংলাদেশ পাসপোর্ট দিচ্ছেন বা নাগরিক বলছেন, তখন তো তার অন্যান্য, সে আবারও 10 বার আসতে পারবে। এটা তো এমন না যে এইটা যদি উনাকে রোহিঙ্গা সৌদি আরবে যেতে হলে তার একটা ডকুমেন্ট লাগবে, না হলে সে আন্তর্জাতিকভাবে ট্রাভেল করবে কেমন, আন্তর্জাতিকভাবে ভ্রমণে যাবে কেমন। তো সেটা যদি আমরা একটা ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করতাম, বা অথবা ইয়েদের সাথে আপনার সৌদি আরবের সাথে আমরা যদি করতাম যে ওয়ান টাইম ইউজ পাসপোর্ট করতাম, কথার কথা ওয়ান টাইম ইউজ সাম কাইন্ড অফ ডকুমেন্ট করতাম, তাহলে ওটা অনেক বেটার হতো বলে আমি মনে করি। এবং এখানে আমি একটা জিনিস খেয়াল করছি, আপনি দেখেন যে ওখানে কিন্তু অ্যাম্বাসেডার যেটা বলছে যে বাকিদেরকেও বোধহয় পাসপোর্ট দিতে বলছে। 69,000 মানে 22,000কে দেওয়া হয়েছে, বাকিদেরকেও দিতে বলছে। এই বাকিদেরকে কোন আইনের অধীনে বাংলাদেশ সরকার দিতে বলছে আমি সেটা বুঝি নাই। অন্তত আমি কিন্তু জাস্ট বলে রাখি, এখানে 23 বছর এই কাজগুলো করছি, এই দূতাবাসে আমরা এইগুলো পাসপোর্ট দিয়েছি এবং এইগুলো আমার জানা উচিত। তা আমি বুঝতেছি না যে কেমনে উনি দিয়েছেন, কোন আইন অনুযায়ী উনি দিয়েছেন, এটা আমি বুঝতে পারি নাই। আমার মতে কোনো আইন নাই যে আইনের অধীনে উনি দিতে পারেন। আমি শেষ করব, আমরা জানি না, রুবেল ভাই কাছে জানতে চাই, রুবেল ভাই আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমার খুব ইন্টারেস্টিং একটা জায়গা জানতে ইচ্ছা করছে আর কি। এই 22,000 পাসপোর্ট কি আমার এই 2 মাস বয়সী সরকার দিয়েছে না ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছে? হ্যাঁ, আচ্ছা, ইন্টারিম গভর্নমেন্ট যদি দেয় তাহলে আরেকটা প্রশ্ন আমার তৈরি হয়, সেটা হচ্ছে নির্বাচনের কতদিন আগে দিয়েছেন। আরেকটা প্রশ্ন আমার কাছে তৈরি হচ্ছে, এই 22,000 লোক কি ডায়াসপোরা ভোটার ছিল? যে ডায়াসপোরা ভোট এসছে, প্রবাসী ভোটার ছিল কিনা? যার পাসপোর্ট আছে সে ভোটার হতে পারবে না কেন? ঠিক আছে, সে তো ভোটার হতে পারবে। এরকম 4টা প্রশ্ন আমি আপনার কাছে তুলে রাখলাম এটার সূত্রে আর কি। আর এটা নিঃসন্দেহে যে সাকিব আলী ভাই বলেছেন, এটা একটা এন্টি কনস্টিটিউশনাল, একটা এন্টি ল এবং আউট ল কাজে আর কি। সেটা যেই সরকারই করে থাক, এন্ট্রিম করুক আর এই বিএনপি সরকার করুক, আমাদেরকে কত মানে ভোগান্তি পোহাতে হয় এই পাসপোর্ট অফিসে গিয়ে। আমার ছোট ছেলের বয়স বাড়ার পর ফিঙ্গারপ্রিন্ট মেলে না, এর জন্য আমাকে 3 মাস ঘুরতে হয়। আমার বড় ছেলের এনআইডি করতে 2 বছর দেরি হয়েছিল করোনার কারণে। তো আমি যখন নিয়ে গেলাম এনআইডি করতে, তখন তাকে প্রমাণ করতে হচ্ছে সে রোহিঙ্গা না। হ্যাঁ, সে তখন রীতিমতো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সে ছাত্র আন্দোলন করে, ছাত্র ইউনিয়ন করে, তাকেও প্রমাণ করতে হয় যে সে রোহিঙ্গা না। ঠিক আছে, তো এখানে আবার আমি রোহিঙ্গাদেরই পাসপোর্টই দিয়ে দিচ্ছি। তো বিষয়টা খুবই ভয়ঙ্কর ব্যাপার। আর বাকি যে এখনও ওখানে 47,000 রোহিঙ্গা রয়েছে, তাদের পাসপোর্টের ব্যাপার এক্ষেত্রে সাকিব ভাই যেটা বলেছেন, হ্যাঁ, এটা আমরা
দেখি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ট্রাভেল ডকুমেন্টস থাকে বা ট্রাভেল পাস থাকে, সেটা দিয়েই এর ব্যবস্থাটা করা উচিত। বাংলাদেশের এই ঝুঁকিটা রোহিঙ্গাদেরকে নিয়ে নেওয়া দরকার নেই। রোহিঙ্গাদেরকে নিয়ে অনেক খেলাধুলা হচ্ছে, আন্তর্জাতিকভাবে অনেক খেলাধুলা হচ্ছে, অনেক ভূ রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে, সেগুলো বলবার মতো আলোচনা করবার সুযোগ এই মুহূর্তে আজকের পরিসরে নেই আর কি। তো আমি সোজা বলি যে এটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে আর কি এই পাসপোর্টটা, এবং পাসপোর্টটা যেটা দেওয়াই হয়েছে এটাই তো হচ্ছে বেশ আমরা অবাক। সেটি আপনি ঠিক বলেছেন যে আসলে কবে এই ঘটনাগুলি ঘটেছে, যে এটা আগের ঘটনা কিনা। আমি শেষ করবো, আপনি এই বিষয়ে একটু কিছু বলতে চান কি? না, আমি এখানে অ্যাকচুয়ালি আমাদের এক ভাইকেই মনে আছে যে উনি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, ওনাকে ধরা হয়েছে যে আপনি রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিচ্ছেন, এই জন্য আপনাকে জেলে নেওয়া হবে, আপনাকে জেলে নেওয়া হবে। তো উনি তখন বলছেন, আমাকেই বলতেছেন যে ভাই দেখেন আমার এখন কে দিয়েছে কি হয়েছে আমি জানি না, কিন্তু মানুষ কিন্তু টাকা খেয়ে খাগড়াছড়িতে, ওই ভদ্রলোক ছিলেন খাগড়াছড়িতে, সো খাগড়াছড়ি, আপনার রাঙ্গামাটি, বান্দরবন এবং ওই এলাকা উখিয়া, ওই সমস্ত এলাকায় প্রচুর পয়সার হাত বদল হয়েছে। এবং তখন এগুলো আমার মনে হয় সেটা শেখ হাসিনা সরকারের সময় প্রচুরভাবে আপনার টাকা হাত বদল হয়েছে এবং সেভাবে কিন্তু পাসপোর্ট ইস্যু হয়ে গেছে বলে আমার যতদূর ধারণা। কিন্তু সেটার বাহাবা নেওয়ার চেষ্টা করছে কেন সেটা বর্তমান উনি মন্ত্রী? এখন বর্তমান মন্ত্রী সেই কুকর্মের বাহাবা নিচ্ছেন আর কি। ঠিক আছে, আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।